This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন আপনারা সন্ধ্যে সুপার প্রাইম টাইম। স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি এবং আমার অপর দুই সহকর্মী অথ্রেয় এবং শুভজিৎ মিত্র রয়েছেন আপনাদের সঙ্গে। এবারে নির্বাচনে কি ধর্ম সংকটে পড়তে চলেছে সিপিএম? কেন? তার কারণ হুমায়ুন কবিরের সঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বৈঠকে অসন্তোষ এসেছে তারই দলের এক প্রবীণ নেতার কাছ থেকে। কান্তি গঙ্গোপাধ্যায় তিনি বিরক্ত। তিনি বলছেন তিনি বিশ্বাস করেন তার দল কখনোই কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সমঝোতা করবে না, জোট করবে না। আর তার সঙ্গেই প্রশ্ন উঠছে, তাহলে কি নিজের দলের রাজ্য সম্পাদকের ওপরেই অনাস্থা? যে আলোচনাই হোক না কেন, আমাদের দল সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি, তার সঙ্গে আপোষ বা সমঝোতা বা জোট করবে না। তো এইটুকু আমার এখনো বিশ্বাস ভরসা যে সিপিআইএম বামপন্থী দলগুলো এই ধরনের মানুষের সঙ্গে সমঝোতা বা জোট করবে আমি বিশ্বাস করি না। দলের একজন প্রবীণ নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তিনি বলছেন যে তার দলের রাজ্য সম্পাদক যে পদক্ষেপ করেছেন, অর্থাৎ হুমায়ুন কবির, যিনি কিনা এই বাংলায় বাবরি মসজিদের বানানোর ক্ষেত্রে হোতা, সেই হুমায়ুন কবিরের সঙ্গে যে সাক্ষাৎ হয়েছে, সেই সাক্ষাৎটা নিয়ে তার মধ্যে আপত্তি না হলেও টপিক অর্থাৎ জোট বা সমঝোতা নিয়ে তার একটা আপত্তি আছে। কারণ পরিষ্কার ভাষায় তিনি বলছেন যে বামপন্থী দল কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সমঝোতা করে না, জোট করে না, তার দল করবে না, এটা তিনি বিশ্বাস করেন। কিন্তু তার এই বিশ্বাস সেটা কোনোভাবে অবিশ্বাস হয়ে যাবে না তো? আমি তো যা শুনেছি সেলিম, যা আমি দেখেছি আপনাদের সংবাদ মাধ্যমে, বলেছেন যে না জোটের ঠোঁটের ব্যাপার না, মন বুঝতে গেছেন, হয়তো মন বুঝতে গেছেন। বলছেন যখন, খালে ভরসা করুন, এত অবশ্য কেন করবেন, মন বুঝতে যাক না। আপনার মনটা কিরকম বোঝার চেষ্টা করা উচিত নয় কি? মন বোঝার চেষ্টা করাটা সবসময় ভালো। যদি বামেদের শরিক দলগুলো ভিন্ন কোনো কথা বলে থাকে, তাহলে নিশ্চয়ই তারা আলোচনা করবে, এবং আলোচনার সময় তো মোহাম্মদ সেলিম নিজে উপস্থিত থাকেন, অসুবিধা নেই। যখন আলোচনা হবে তখন যদি কিছু বলার থাকে শুনে নিশ্চয়ই বলা যাবে। সেলিম নিজে থাকবে, সেলিমই বলতে পারবে, সবচেয়ে সুবিধা। ক্রিকেটে স্লগ ওভারে ব্যাটাররা বড় বড় 4 ছক্কা হাঁকান, সেই সব শটে ঝুঁকি থাকে, তবে ম্যাচের প্রয়োজনেই তখন চালিয়ে খেলতে হয়। তাতে ব্যাটে বলে ঠিকঠাক লাগলে ছক্কা, আর না হলে পক্কা। আর রাজনীতি স্লগ ওভারে জোট এখনো ভালো করে জোট বাঁধেনি, কিন্তু আর যেন তরে সইছে না মোহাম্মদ সেলিমের। অধীর বাবুর সময় জোট হয়েছিল বলছেন কে? মোহাম্মদ সেলিম। শুভঙ্কর বাবু তৃণমূলের প্রতি বেশি দরদ আছে বলে মনে হয়। কে বলছেন? মোহাম্মদ সেলিম। চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়। শুভঙ্কর বাবু তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়। শুভঙ্কর বাবু তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়, বা তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না, এআইসিসি কি করবে তার জন্য অপেক্ষা করছেন। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, ভোট এলেই জোট জোট জোট, সেখানে হাতে রইল কাস্তে হাতুড়ি। 24-এর লোকসভাতেও নজর কেড়েছিল কিন্তু এই ছবিটা। দেখুন, যেটা এখন দেখাচ্ছি আপনাদের। মুর্শিদাবাদ লোকসভায় প্রার্থী মোহাম্মদ সেলিম, আর সেখানেই হাতে হাত মোহাম্মদ সেলিম অধীরে। গত বিধানসভাতেও বামেরা লড়েছিল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে, কিন্তু লোকসভার পর প্রদেশ কংগ্রেস সভাপতি বদলে গিয়েছে। তৃণমূলের চরম বিরোধী অধীর রঞ্জন চৌধুরীর চেয়ারে বসেছেন অনেকটাই নরমপন্থী শুভঙ্কর সরকার। লোকসভার পর রাজ্যে উপনির্বাচনে আর বাম কংগ্রেস
কংগ্রেস জোট হয়নি, তবে কালীগঞ্জ উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থীকেই সমর্থন জানায় বামেরা। সেই শুভঙ্করে এবার কড়া সেলে। শুভঙ্কর সরকার কি বললেন? আমাদের সাংবাদিককে জোর গলায় শুভঙ্কর বাবু বলছেন কোনো মন্তব্য করবেন না, তবে অধীর চৌধুরী বলেছেন সকালে। অধীর চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়, বা তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। এআইসিসি কি করবে তার জন্য অপেক্ষা করছেন। আমাকে কেউ বলেনি এখনো যে সিপিএম সঙ্গে জোট করতে হবে, যখন বলবে তখন আলোচনা শুরু করবো। শূন্য কংগ্রেসও শূন্য, শূন্যর সাথে শূন্য যোগ হলেও শূন্য, বিয়োগ করলেও শূন্য, গুণ করলেও শূন্য থাকে। সিপিএম আর কংগ্রেস জোট করলেও শূন্য, আলাদা মূল্যও শূন্য। যদি আমরা পার্টি করি, আমার কোনো ব্যক্তির পরিচয় বড় কথা নয়, যদি দিয়ে উত্তর হয় না, হাইপোথেটিক্যাল কোশ্চেনে কোনো জবাব হয় না। আমার পার্টি যখন সিদ্ধান্ত নেবে তখন আপনারা আমাদের দেখতে বলুন। এর আগেও তো আমরা করেছি, জোট করিনি। তো সিপিএম বা বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না। এটা কংগ্রেসকে ঠিক করতে হবে, সে বিজেপির সঙ্গে যাবে না তৃণমূলের সঙ্গে যাবে না বামেদের সঙ্গে যাবে। তো বাংলার মানুষ চাইছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাই একসঙ্গে হোক। সেটা শুভঙ্কর বাবু যদি না চান আর অধীরবাবু যদি চান, সেটা তাদের দলের সমস্যা। তাহলে কি হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় প্রদেশ কংগ্রেস? সামনেই বিধানসভা ভোট আমাদের এই বঙ্গে, পশ্চিমবঙ্গের একই সঙ্গে ভোট কেরলেও। হাত শিবিরের অন্দরের খবর, সেখানে নাকি মসনদে ফেরার পথে অনেকটাই এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। তাই কি এই বাংলায় জোট নিয়ে কোনো উচ্চবাচ্য নেই হাইকমান্ডের? সেই প্রশ্ন তো আছে, তবে সেই উত্তর জানার আগেই জোট নিয়ে প্রশ্নটা তুলে দিলেন বামেদের ঘরের শরীর ফরওয়ার্ড ব্লক। 34 বছর নাকি ক্ষমতায় ছিল সিপিএম, তো একা লড়ে না, বামফ্রন্ট অনেকগুলো দল মিলে লড়ে। তো বামফ্রন্টের মুরদ নেই এই মোহাম্মদ সেলিমের নেতৃত্বে 294টা সিট লড়ার। রাজ্য রাজনীতির ক্ষেত্রে হুমায়ুন কবিরের সেই রকম গুরুত্বপূর্ণ কোনো জায়গা নেই যে বামপন্থী নেতা তিনি ওর সঙ্গে কথা বললেন তাহলে কি একটা নতুন দল হবে। এই সম্ভাবনাটা তৈরি করে দেওয়া বামপন্থীদের কাজ না। বামপন্থীদের কাজ আমরা বামপন্থী যে দলগুলো আছি যে সেই দলগুলোকে আরো সম্পৃক্ত করা, আরো সংগঠিত করা। বামফ্রন্টের মধ্যে আলোচনা করেই সিপিআইএম সিদ্ধান্ত নেয়, এবং বাম শরিকরা মাঝে মধ্যে বিশেষত ফরওয়ার্ড ব্লক বা আরএসপি মাঝে মাঝে একটু বেসুরে কথা বলে। একটু বেসুরে কথা না বললে তারা যে সিপিএম নয় আলাদা একটা দল কি করে বুঝে দেয়। ফরওয়ার্ড ব্লকের নরেন বাবুরা পিছনে টান দিলেও এগিয়ে চলেছেন মোহাম্মদ সেলিম। জোটের পথে দুর্বার গতিতে, ক্লান্তিহীন সেই জোটের পথ নিয়েই প্রশ্নকান্তি সেলিম বাবুর দলে কান্তি গাঙ্গুলির। এই পার্টির যে সিদ্ধান্ত আমাকে মেনে চলতে হবে। বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলছি, সাধারণ মানুষের সঙ্গে। একটা বড় অংশই বলছে জোট না হয়ে বামপন্থীরা নিজেরাই লড়বে। সার্বিক জোট হওয়া বড় কঠিন, তবে পার্টি যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত সবাইকে মেনে চলতে হবে। আমার ব্যক্তিগত মতামত প্রকাশ্যে দিতে পারবো না, আমার কথার স্পিরিটই বুঝতে পারছো। এদিকে ভোট আবহে রাজ্যে ফের আসছেন অমিত শাহ। আগামীকাল রাজ্যে আসার কথা রয়েছে তার, দুদিনের সফর রয়েছে। আগামীকাল নিউ টাউনের একটি হোটেলে সেখানে দলের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে একটি বৈঠক করবেন। এখনো পর্যন্ত সূত্র সে কথাই বলছে। আগামী পরশু তার দুটো কর্মসূচি রয়েছে, একটা ব্যারাকপুরে আর একটা শিলিগুড়িতে। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, এটা বোধহয় সেন্ট্রাল বিজেপি এই স্ট্র্যাটেজি নিয়েছে, নেতারা যখন আসছেন তারা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটো বঙ্গকেই পরপর ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছেন। নরেন্দ্র মোদী তিনিও মালদা এসেছিলেন, তারপর দক্ষিণবঙ্গে এসেছিলেন সিঙ্গুরে। ঠিক অমিত শাহ প্রথমে দক্ষিণবঙ্গ মানে ব্যারাকপুরে, তারপরে চলে যাবেন উত্তরবঙ্গ মানে শিলিগুড়িতে। প্রসেনজিৎ, দেখো রাজ্য রাজনীতি পারদ চড়ছে, কারণ অমিত শাহ আগামীকাল আসছেন রাত্রি 8টা নাগাদ, এবং তারপর রাত্রেই একাধিক বৈঠক করবেন। এবং তারপর যেটা লক্ষণীয়, যে কথাটা তুমি বলছো, ঠিক তার পর দিন দুটো সভা। কোথায়? একটা ব্যারাকপুরে আর একটা উত্তরবঙ্গের শিলিগুড়িতে। এবার যে প্রশ্নটা তুমি করছো যে কেন এইভাবে এই স্ট্র্যাটেজি, দেখো উত্তরবঙ্গে বিজেপির শক্তি সবচেয়ে বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও দলের কর্মী নেতারা কি আত্মতুষ্টিতে ভুগছেন সেটা যেমন দেখে নেওয়া, কারণ তৃণমূলও কিন্তু পাল্টা কৌশল সাজাচ্ছে উত্তরবঙ্গে বিজেপিকে দুর্বল করার জন্য। আবার শুধু উত্তরবঙ্গ ভাবলে হবে না, দক্ষিণবঙ্গেও আসন জিততে হবে এই রাজ্যে ক্ষমতায় আসতে হলে। সে কারণেই একইভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণবঙ্গটাও।
যে কারণেই কিন্তু এবার বড় জনসভার বদলে ইতিমধ্যেই নরেন্দ্র মোদী দুখানা সভা করে গিয়েছেন, এবার কিন্তু অমিত শাহ আছেন কোথাও জনসভা করবেন না, তিনি কর্মীদের ক্লাস নেবেন, শাহী ক্লাস, যে ক্লাসে কর্মীরা সরাসরি আসবেন, নেতারা সরাসরি আসবেন, অমিত শাহ থাকবেন, বুঝে নেওয়ার চেষ্টা হবে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভোটের দিন ওই বুথে বুথ রক্ষা করার জন্য কেউ থাকবেন তো, বুঝে নেওয়ার চেষ্টা হবে ভোটের আগে সন্ত্রাস হলে বিজেপি কর্মীরা প্রতিহত করার জায়গায় থাকবেন তো, এই জায়গাগুলোকেই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব দেখে নিতে চাইছেন। একদিকে প্রচার করা, মানুষকে বার্তা দেওয়া, অন্যদিকে দলের সংগঠন বাস্তবের মাটিতে কতটা দাঁড়িয়ে আছে তা বুঝে নাও। তবে নজর থাকবে প্রসেনজিৎ, নজর রাখবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চান তিলোত্তমার মা বাবা, এবং এই আর্জি নিয়ে আজকে বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তারা দেখা করেন। তার হাতে একটি চিঠিও তুলে দেন, আর্জি সম্বলিত সেই চিঠি। আপনারা জানেন দুদিনের সফরে আগামীকাল রাতেই কলকাতায় আসবেন অমিত শাহ। এই সফরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান আর্জি করেন নির্যাতিতা তরুণীর মা বাবা। সাক্ষাতের আর্জি নিয়ে শ্রমিক ভট্টাচার্যকে একটি চিঠিও দিয়েছেন তারা। সূত্রে খবর, চিঠিটি অমিত শাহর হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আনন্দপুরের দিকে নজর রাখবো। আরো 4টি দেহাংশ উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত 25টি দেহাংশ পাওয়া গিয়েছে, আর কত মৃত্যু হয়েছে সেটা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। 27 জনের নামে নিখোঁজ ডায়েরি দায়ের হয়েছে পুলিশের কাছে, আর ডিএনএ টেস্টের জন্য শুরু হয়েছে সমস্ত পদক্ষেপ করা। সুজয় আমাদের প্রতিনিধি এই আপডেট নিয়ে আরো জানাচ্ছেন। সুজয়, আরো 4টি দেহাংশ পাওয়া গিয়েছে, কি খবর পাওয়া যাচ্ছে? আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করব। আরও একবার আপনাদের জানায়, আনন্দপুরে নাজিরাবাদে পোড়া গোডাউন থেকে আরও 4টি দেহাংশ উদ্ধার হয়েছে। উদ্ধার কাজ চলছে, আর একটা অংশ ছিল যেখানে দেহাংশ থাকতে পারে এরকমটা অনুমান করা হচ্ছিল, সেই জায়গাটা ভাঙার কাজও হচ্ছিল। সকাল থেকে আমরা আপনাদের দেখাচ্ছিলাম। আর এখনো পর্যন্ত মোট 25টি দেহাংশ পাওয়া গিয়েছে, 4টি দেহাংশ নতুন করে পাওয়া গিয়েছে, আর 27 জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে। ডিএনএ টেস্টের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। আনন্দপুরে এখনো কত জনের মৃত্যু হয়েছে সেটাও স্পষ্ট করতে পারছে না প্রশাসন। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, আরো 4টি দেহাংশ পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে, কি খবর? দেখো, আজ বিকেলে তল্লাশিতে আরো 4টি দেহ পাওয়া গিয়েছে ওই ধ্বংসস্তূপ থেকে, এবং এই নিয়ে সংখ্যা বা মৃতদেহ উদ্ধারের সংখ্যা বেড়ে হলো 25। গতকাল পর্যন্ত সংখ্যাটা 21 ছিল। আজকে নতুন করে 4টি দেহাংশ পাওয়া গিয়েছে, এবং পুলিশ সূত্রে যেটা খবর যে পরে এই ধ্বংসাবশেষ সরানোর পর যখন দমকল এবং পুলিশ যৌথভাবে তল্লাশি করে সেই সময় দেহগুলি পাওয়া যায়, এবং প্রায় কঙ্কালসার অবস্থাতেই দেহগুলি পাওয়া গিয়েছে, এবং সেগুলিকে আপাতত থানায় নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য পাঠানো হবে, এবং এখনো পর্যন্ত 27 জন পরিবার বা 27টি মিসিং ডায়েরি পুলিশের কাছে হয়েছে। প্রত্যেকটা পরিবারের সদস্যদের রক্তের নমুনা নেওয়া হয়েছে ডিএনএ স্যাম্পেল পরীক্ষা করার জন্য। ফলে নতুন করে যে 4টি দেহ পাওয়া হয়েছে সেগুলি কাদের, কোন পরিবারের সদস্যের দেহ সেটাও ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা সম্ভব। ধন্যবাদ। আপনারা জানেন 163 ধারা লাগু রয়েছে, এবং তার মধ্যেই শুভেন্দু অধিকারীর নিয়ে বিজেপি বিধায়কদের একটি দল তারা আনন্দপুরের নাজিরাবাদে যে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল তার 100 মিটার দূর থেকে পরিদর্শন করেন। মৃতের সংখ্যা 40 ছাড়ানোর আশঙ্কা, প্রয়োজনে স্বজনহারা পরিবারগুলোকে নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতা। রাজ্য সরকারের 10 লক্ষ টাকার আমরা প্রতিবাদ করি। প্রত্যেককে 50 লক্ষ টাকা দিতে হবে। কোথায় কোথায় চাকরি দেন, চাকরির ঘোষণা করতে হবে। এখানকার আইসি কে সাসপেন্ড করতে হবে, এখানকার পঞ্চায়েতকে ডিসলভ করতে হবে, এবং ওয়েটল্যান্ডের জমি অধিগ্রহণ থেকে বেআইনি গোডাউন জ্বালানোর কাজে অভিযুক্ত যারা, শুধু ডেকোরেটরের মালিককে গ্রেফতার করলে হবে না, বিহাইন্ড দ্য স্ক্রিন এবং আসল মধু যারা খেয়েছে সেই মধুখোরদের জেলে পুরতে হবে। এতদিন পরে রাস্তায় নেবে কেন?
যে গোডাউন থেকে প্রথম আগুন লেগেছে তার মালিকের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন না? গোডাউন মালিকের সাথে শুভেন্দু অধিকারীর কি সংস্পর্শ রয়েছে বা সেখান থেকে মাসোহারা কত যেত, সেই বিষয়ে কি শুভেন্দু অধিকারী কোনো বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবেন? শুভেন্দু অধিকারীকে বারণ কে করেছে? রাজ্য সরকার যেরকম সহযোগিতা করছে, ও কেন্দ্রীয় সরকারকে বলে সহযোগিতা আনুক। আইসির এখানে যদি কর্তব্যে গাফিলতি থাকে, পূর্ণাঙ্গ প্রশাসন কোর্টের দরজা সবার কাছে খোলা আছে। ইতিমধ্যেই পুলিশ রিপোর্ট জমা দিয়েছে। এই রাজ্যে আইনের শাসন চলে। কদিন আগেই যখন গুজরাটে এরকম ভয়াবহভাবে ব্লাস্ট হলো ফ্যাক্টরিতে, 18 জন মারা গিয়েছিল। কজনের শাস্তির দাবি করেছিলেন বা কত টাকা ক্ষতিপূরণের কথা বলেছিলেন? আর এবার একটা ব্রেকিং নিউজ তুলে ধরি আপনাদের সামনে। এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা কবে হবে, কত শূন্যপদ রয়েছে জানবো। সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী। সুমন, ডিটেলস জানবো। তুমি জানো যে 2016 সালের যে প্যানেল তা সম্পূর্ণ বাতিল হয়েছিল। গ্রুপ সি ডি এদেরও চাকরি চলে গিয়েছে, বেতন পাচ্ছেন না। সেই জায়গায় নতুনদের সঙ্গে তারা একসঙ্গে পরীক্ষায় বসতে চলেছেন। গ্রুপ সি তে প্রায় 3000 শূন্যপদ, গ্রুপ ডি তে প্রায় 5500 শূন্যপদ। পরীক্ষা হবে যথাক্রমে 1 মার্চ ও 8 মার্চ, 12টা থেকে পরীক্ষা। গ্রুপ সির পরীক্ষা 1 ঘন্টা 50 মিনিট, গ্রুপ ডির পরীক্ষা 1 ঘন্টা 20 মিনিট। অনেকদিন পরে একটা চাকরির সুযোগ, পরীক্ষার সুযোগ রাজ্যে। ধন্যবাদ সুমন। আমরা কথা বলছিলাম, আমার সহকর্মী সুমন মহাপাত্র ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি 1 মার্চ হতে চলেছে এসএসসি গ্রুপ সি নিয়োগের পরীক্ষা এবং 8 মার্চ হতে চলেছে এসএসসি গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা। আপনাদের জানিয়ে রাখি গ্রুপ সি তে মোট শূন্যপদ 2989 এবং গ্রুপ ডি তে মোট শূন্যপদ 5488।